50 বছর বয়সী বিধবা লাবণ্য দেবী, তার ছেলে অর্ক, বৌমা সুচরিতা এবং 2 মেয়ে ঝুমুর ও টুপুরকে নিয়ে বাস করে। ঝুমুরের বয়স ছিল 30 বছর আর টুপুরের বয়স ছিল 24 বছর, কিন্তু এখনো পর্যন্ত ঝুমুর এবং টুপুরের বিয়ে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। একদিন, মা, আপনার মাথায় কি নতুন কোনো ভূত চেপেছে? সকাল থেকে কাজের লোককে দিয়ে বেনারসি শাড়ি বের করানোর মানে কি? ঘরে 2খানা আইবুড়ো মেয়ে বসে আছে আর আপনি নতুন কনের মতো সেজে গুজে ঘুরছেন। বৌমা, বেনারসি শাড়ি পরা কি এই বাড়িতে বেআইনি ঘোষিত হয়েছে, নাকি বিয়ের শাড়ি পরতে গেলে এই বাড়ির বউয়ের লিখিত পারমিশন লাগবে? বৌদি একদম ঠিক বলছে মা, আমাদের বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে আসার কথা বললেই তো তোমার প্রেসার বেড়ে যায়, আর তুমি আজকে নতুন বেনারসি গায়ে জড়িয়ে কার জন্য অপেক্ষা করছো? মা, আপনি পরিষ্কার করে বলুন তো ব্যাপারটা কি? আজ সকালবেলা বেলপুকুরের মিষ্টির দোকান থেকে অতগুলো রাজভোগ আনানোর অর্ডার কে দিয়েছে? আমি রাজভোগগুলো আনিয়েছি আমার হবু বর প্রবীরকে আপ্যায়ন করার জন্য। এমন কথা শুনে সুচরিতা এবং তার 2 ননদ একেবারে থ হয়ে যায়। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হবু বর? তার মানে খুব পরিষ্কার বৌমা, আগামী 18 তারিখে প্রবীর আর আমার রেজিস্ট্রি ও সামাজিক বিয়ে। প্রবীর আমার কলেজের বন্ধু। 10 বছর ধরে বিধবা জীবন কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবনটা আমি প্রবীরের সঙ্গেই কাটাবো। মায়ের কথা শুনে ঝুমুর এবং টুপুর একযোগে চিৎকার করে ওঠে। মা, তুমি কি পাগল হয়ে গেছো? ও মাই গড, 2 মেয়ের বিয়ে না দিয়ে নিজে বিয়ে করা মা? অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। চৌধুরী বাড়ির বিধবা বউ 2 মেয়েকে ঘরে বসিয়ে রেখে নিজে বিয়ের পিঁড়িতে বসবে? এই অনাচার আমি বেঁচে থাকতে হতে দেব না। আপনার এই সিদ্ধান্ত আমি বিন্দু মাত্র মেনে নেব না। তোমার মানা কিংবা না মানায় কিছুই যায় আসে না। আমি আমার বিয়ের সিদ্ধান্ত পাল্টাবো না। আমি কারোর অনুমতি চাইতে আসিনি, শুধু সিদ্ধান্তটা জানাতে এসেছি। লাবণ্য দেবীর এমন সিদ্ধান্তে বাড়ির লোকেদের মাথা খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর প্রবীর বাবু বাড়িতে আসলে লাবণ্য দেবী তাকে ভালোবেসে রাজভোগ খাওয়ায় এবং হেসে হেসে অনেক গল্প করে, কিন্তু কেউ তাদের সামনে যায় না। পরের দিন সুচরিতা তার 2 ননদকে আলাদা করে ডেকে কথা বলে। শোনো ঝুমুর, টুপুর, তোমরা দুজন কতটা নির্বোধ আমি জানি না। তোমাদের মা যা করতে যাচ্ছে তাতে সমাজে আমাদের পরিবারের মর্যাদা ধূলিসাৎ হয়ে যাবে। লোকে বলবে মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষমতা নেই, অথচ মা নিজে দ্বিতীয় বর জোগাড় করে বসেছে। কিন্তু বৌদি, মা যদি সত্যি প্রবীর কাকুকে বিয়ে করতে চায়, আমরা কিভাবে আটকাবো? মা তো আমাদের শপিং এর ক্রেডিট কার্ড বন্ধ করার হুমকি দিয়েছে। তোমরা সামান্য ক্রেডিট কার্ডের লোভে নিজেদের আত্মসম্মান বিক্রি করে দেবে? ঝুমুর, তোমার বয়স কিন্তু 30 পেরিয়েছে, আর টুপুর তোমার 24। আগে তোমাদের বিয়ের ব্যবস্থা হবে, তারপর শাশুড়ি মায়ের নতুন প্রেম। আমি প্রবীর বাবুর সঙ্গে কথা বলবো। উনি কিভাবে এই বিয়ের প্রস্তাব দিলেন আমি সেটা জানতে চাই। বৌদি, প্রবীর কাকু কিন্তু বেশ রিচ এবং জেন্টলম্যান। মা যদি ওনার সঙ্গে হ্যাপি থাকে। থামবে টুপুর, হ্যাপি থাকা আর উদাসীন হয়ে পরিবারের সম্মান ডোবানো এক জিনিস নয়। তোমরা দুজন আমার সঙ্গে থাকবে। আমি কোনো অবস্থাতেই এই বিয়ে হতে দেব না। সুচরিতা থাকতে এই বাড়ির শাশুড়ির দ্বিতীয় বিয়ের সানাই বাজবে না। সুচরিতা এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কি করে শাশুড়ি মায়ের দ্বিতীয় বিয়ে আটকানো যায় সেই চিন্তায় তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। তাই পরের দিনই সুচরিতা প্রবীর বাবুর সঙ্গে দেখা করতে চলে যায়। প্রবীর বাবু নিজের বাড়িতে সুচরিতাকে দেখে খুবই অবাক হয়। আরে সুচরিতা না, এসো এসো বসো। লাবণ্য বলছিল তুমি নাকি খুব বুদ্ধিমতী মেয়ে, চায়ের কথা বলবো? চায়ের দরকার নেই প্রবীর বাবু, আমি এখানে ভদ্রতা করতে আসিনি। আমি আপনাকে স্পষ্ট সতর্কবার্তা দিতে এসেছি। দেখুন, আমার পরিবার কিন্তু একটি অত্যন্ত সম্মানিত পরিবার। আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর আমি কষ্ট করে আমার সংসারের সম্মান আর শৃঙ্খলা ধরে রেখেছি। সেখানে আপনি এসে আমার শাশুড়ি মায়ের মাথায় এই বিয়ের ভূত চাপিয়ে দিলেন। সুচরিতা, তুমি ভুল বুঝছো। আমি আর লাবণ্য যৌবনে একসাথে পড়াশোনা করতাম। মাঝখানে দীর্ঘ 40 বছর আমরা যোগাযোগহীন ছিলাম। এখন আমরা দুজনই একাকী। একা মানুষ যদি বাকি জীবনটুকু সম্মান আর ভালোবাসার সাথে কাটাতে চাই, তাতে অন্যায়টা কোথায়? অন্যায়টা এখানে প্রবীর বাবু। ওই বাড়িতে 2টো বিবাহযোগ্য আইবুড়ো মেয়ে বসে আছে, ঝুমুর আর টুপুর। মা হয়ে নিজের মেয়েদের বিয়ের আগে নিজে ছাদনাতলায় বসতে ওনার লজ্জা করছে না? কিন্তু ওই পরিবারের বউ হিসেবে, প্রধান অভিভাবক হিসেবে আমি আমার 2 ননদের বিয়ের আগে শাশুড়ির বিয়ে কিছুতেই হতে দেব না।
সুচরিতা, মেয়ের বিয়ে হচ্ছে না বলে কি লাবণ্যের সুখে থাকার অধিকারটা আটকে থাকবে? তাছাড়া ঝুমুর আর টুপুর কি সত্যিই বিয়ে করতে চাই না, নাকি তোমরা বাধ্যবাধকতার মধ্যে আটকে রেখেছো? কথা ঘোরাবেন না প্রবীর বাবু, আপনি নিজেই বিয়ের প্রস্তাব থেকে পিছিয়ে যান, না হলে আমাকে কিন্তু অন্য রাস্তা অবলম্বন করতে হবে। এভাবে সুচরিতা প্রবীর বাবুকে ধমক দিয়ে চলে যায়। বাড়িতে ফিরে সুচরিতা যখন অর্ককে ল্যাপটপে গেম খেলতে দেখে তখন সে আরো বেশি রেগে যায়। অর্ক, তুমি কি বেঁচে আছো, নাকি তোমার শরীরে রক্ত জল হয়ে গেছে? তোমার মা দিন দুপুরে নতুন বরকে নিয়ে বাসর ঘরে ঢোকার স্বপ্ন দেখছে, আর তুমি চুপচাপ ল্যাপটপে গেম খেলছো। তোমার লজ্জা করছে না? আহা সুচরিতা, শান্ত হও। মায়ের বয়স 50 বছর। এই বয়সে মা যদি একজন সঙ্গী পায় তাতে আমাদের ক্ষতি কি? তাছাড়া এই বাড়ি গাড়ি সম্পত্তি সমস্ত কিছুর আইনি মালিক তো মাই। সম্পত্তি? তুমি শুধু সম্পত্তির কথা ভাবছো, সমাজের কথা ভাবছো না? কাল যখন পাড়ার লোক বলবে অর্কের বিয়ে হয়েছে, কিন্তু অর্কের ধীরে ধীরে বয়সী বোনেদের বিয়ে না দিয়ে অর্কের বিধবা মা নিজে বিয়ে করেছে, তখন তুমি কোথায় মুখ লুকাবে? সুচরিতা, তুমি কিন্তু বড্ড বেশি রিয়াক্ট করছো। আমি একদম সঠিক রিয়্যাক্ট করছি। তুমি কালকেই গিয়ে তোমার মাকে বলবে, হয় উনি এই বিয়ে বাতিল করবেন, নয়তো আমি এই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব। আর আমি চলে গেলে এই সংসার কিভাবে ছারখার হয় তুমি সেটা ভালো করেই জানো। সুচরিতা নিজের মতো চেষ্টা চালিয়ে গেলেও ওদিকে লাবণ্য দেবী ঠিকই তার দুই মেয়েকে টাকা পয়সা সোনা গহনার লোভ দেখিয়ে পটিয়ে ফেলে। একদিন লাবণ্য দেবী সুচরিতাকে না জানিয়ে ঝুমুর এবং টুপুরকে নিয়ে কেনাকাটা করতে যায়, কিন্তু সুচরিতা খবর পেয়ে সেখানে গোয়েন্দার মতো হাজির হয়। লাবণ্য দেবী একটি দামি নেকলেস তার দুই মেয়েকে দেখিয়ে বলে, দেখ তো ঝুমুর, এই সেটটা আমার বিয়ের বেনারসির সাথে মানাবে না। আর হ্যাঁ, প্রবীর বলেছে তোদের দুজনকে পছন্দ মতো পোশাক আশাক কিনে দিতে। তোদের কি কি লাগবে শুধু বল। বাহ, এখানে তো দারুণ ঘুষ পর্ব চলছে। শাশুড়ি কেনাকাটা দিয়ে ননদদের মুখ বন্ধ করছে। বৌমা, তুমি এখানেও চলে এসেছো, আমার পিছু নেওয়া বন্ধ করবে তুমি? আমি পিছু নিচ্ছি না, আমি আমার পরিবারের শৃঙ্খলা রক্ষা করছি। ঝুমুর, টুপুর, তোমরা এতটাই নির্লজ্জ যে পকেট মানি আর সোনা গহনার লোভে মায়ের এরকম অন্যায় মেনে নিচ্ছ? বৌদি, তুমি কিন্তু অতিরিক্ত করছো। মা যদি আমাদের ভালোবেসে গহনা কিনে দেয় তাতে তোমার এত জ্বালা কিসের? আমার জ্বালা তোমাদের ভণ্ডামি দেখে। তোমরা নাকি বিয়ে করবে না, বর পাচ্ছ না, আর আমি যে কালকে তোমাদের দুজনের গোপন খবর পেয়েছি সেটার কি হলো? মুখ শুকিয়ে গেল কেন? ঝুমুর, পাড়ার সোমনাথের সাথে রোজ বিকেলে ক্যাফেতে গিয়ে প্রেম করা হচ্ছে না? আর টুপুর, তোমার সেই ফটোগ্রাফার বন্ধু আকাশ, যার সাথে তুমি কোর্ট ম্যারেজ করার প্ল্যান করছো, আমি সবই জানি। কি বললে বৌমা? সোমনাথ আর আকাশ? ঝুমুর, টুপুর, তোদের বয়ফ্রেন্ড আছে? মা, আসলে আমি সোমনাথকে পছন্দ করি, কিন্তু এই মুহূর্তে আমাকে বিয়ে করতে পারবে না। ও একটা বিজনেস শুরু করেছে, ওটা গ্রো করতে অন্তত 2-1 বছর সময় লাগবে, তাই আমি ওর কথা বাড়িতে জানাতে পারিনি। আর আকাশও আমাকে বিয়ে করতে চাই, কিন্তু কাজের সূত্রে ওকে 1 বছরের জন্য বিদেশে যেতে হবে। এখনই আমরা সামাজিকভাবে বিয়ে করতে পারবো না, তাই আমরা ভেবেছিলাম লুকিয়ে লুকিয়ে কোর্ট ম্যারেজ করব, কিন্তু বৌদির কড়া শাসনের ভয়ে আমি কিছু বলতে পারিনি। তাতে কি হয়েছে? তোমরা প্রেম করছো ভালো কথা, কিন্তু আগে তোমাদের বিয়ে হবে। মেয়েদের বিয়ে না দিয়ে মায়ের বিয়ে আগে, এটা কিছুতেই হতে পারে না। ওরে আমার বুদ্ধিমান বৌমারে, তুমি এতক্ষণ মেয়েদের বিয়ের দোহাই দিয়ে আমার বিয়ে আটকাচ্ছিলে। এখন তো জানা গেল মেয়েরা নিজেরাই পছন্দ করে বসে আছে। এবার তোমার অজুহাত কোথায় গেল? আমি কারোর জন্য 2-3 বছর অপেক্ষা করতে পারবো না। আমি 18 তারিখেই বিয়ে করব। এভাবেই লাবণ্য দেবী প্রবীর বাবুকে বিয়ে করার জন্য জেদ ধরে বসে থাকে। এমনকি লাবণ্য দেবী সোমনাথ এবং আকাশকে নিজের বাড়িতে ডাকে কথা বলার জন্য। সেখানে প্রবীর বাবুও উপস্থিত হয়। কাকিমা, আমরা সত্যিই ঝুমুর আর টুপুরকে খুব ভালোবাসি। আমরা বিয়েতেও রাজি, কিন্তু এখনই আমরা। বাহ, তাহলে তো চমৎকার হলো। লাবণ্য, আমরা একই দিনে বা পরপর 3 দিনে 3টে বিয়ে সেরে ফেলতে পারি। থামুন প্রবীর বাবু, একদম থামুন। আপনারা সবাই মিলে কি আমাকে বোকা পেয়েছেন? আমি এই সংসারের বড় বউ, আমার সিদ্ধান্তের ওপর দিয়ে এখানে কিছু হবে না। বৌমা, তুমি অকারণে গোয়ার তুমি করছো। মেয়েরা তো পাত্র পেয়েই গেছে, আজ না হয় কাল ওদের তো বিয়ে হবেই। আমি আর প্রবীরও প্রস্তুত। তাহলে এখনো তোমার সমস্যাটা ঠিক কোথায় বলো তো? আমার সমস্যা হলো সমাজের রুলস নিয়ে। সমাজে কোনোদিন শুনেছেন মেয়েদের বিয়ে না দিয়ে বিধবা মা নিজে আগে কোণে সেজে বসে আছে? না, নিয়ম হলো আগে মেয়েদের বিয়ে হবে, তারা আশীর্বাদ নিয়ে শ্বশুর বাড়িতে যাবে, তারপর যদি মেয়েদের মায়ের বিয়ে করার খুব শখ থাকে দেখা যাবে। মা, বৌদি কিন্তু ঠিকই বলছে। তুমি কি আর 2-3 বছর একা থাকতে পারবে না?
আপনি যদি আগে বিয়ে করার জেদ না ছাড়েন তবে কাল সকালে আমি অর্ককে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি খালি বাড়িতে একা একা বিয়ে করবেন। হয় এই পরিবারে আমার শৃঙ্খলা এবং মর্যাদা থাকবে, নয়তো শাশুড়ির বিয়ের বাঁশি বাজবে। সিদ্ধান্ত আপনার হাতে। লাবণ্য দেবী কোনো কথা শোনে না। পরের দিন থেকে সে নিজের বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। এমনকি সে বেশ কিছু আত্মীয় স্বজনকে নিমন্ত্রণও জানায়। দেখতে দেখতে এভাবেই 5 দিন কেটে যায়। মা, কালকে সকালে আপনার বিয়ের রেজিস্ট্রি। আমি কিন্তু আমার ব্যাগ গুছিয়ে রেখেছি। কাল সকালেই আমি বাপের বাড়িতে চলে যাচ্ছি। বৌমা, তুমি সত্যিই ভেবেছো আমি তোমাকে পর ভাবি? তুমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো। তুমি শৃঙ্খলা চাও, সম্মান চাও, সেটা অন্যায় নয়। কিন্তু তাহলে কেন আপনি আমার কথা শুনছেন না? কেন 2 মেয়েকে ফেলে নিজে আগে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছেন? সমাজ আমাদের কি ভাববে? সমাজ কি ভাববে সেই ভয়ে আমি 10 বছর নিজের একা থাকাটা ঢেকে রেখেছিলাম। প্রতিদিন রাতে এই বিশাল বাড়িতে যখন অর্ক তোমাকে নিয়ে ব্যস্ত থাকতো, মেয়েরা নিজেদের জগতে থাকতো, তখন আমার একাকিত্বটা কেউ দেখেনি। প্রবীর আমার সেই পুরনো বন্ধু, যে আমাকে শুধু একটা নতুন পরিচয় দিতে চায়। আমি মেয়েদের বিয়ে আটকে নিজে বিয়ে করছি না সুচরিতা। আমি মেয়েদের শেখাতে চাইছি জীবনে যে কোনো বয়সে সুখে থাকার অধিকার সবার আছে। এমন সময় সুচরিতা যখন তার শাশুড়ি মায়ের মুখের দিকে তাকায়, তখন সে তার চোখে জল দেখতে পায়। তুমি সংসারের বড় বউ, এই বাড়ির লক্ষ্মী। যদি তুমি কাল আমার বিয়েতে না থাকো তবে আমার এই বিয়েটা অসম্পূর্ণ থেকে যাবে। তুমি কি সত্যিই চাও তোমার শাশুড়ি বাকি জীবনটা এভাবে একা কেঁদে কেঁদে কাটাক? এমন কথা শুনে সুচরিতা শক্ত বরফের মতো মন এক মুহূর্তে গলে জল হয়ে যায়। যে সুচরিতা এতদিন শৃঙ্খলার দোহাই দিয়ে আসে, সে লাবণ্য দেবীর চোখের জলে নিজের কঠোরতা ধরে রাখতে পারে না। আপনি বড্ড চালবাজ। আপনি জানেন আমি এই সংসারের ক্ষতি সহ্য করতে পারি না, তাই আপনি আমার আবেগ নিয়ে খেললেন। ঠিক আছে, আপনি প্রবীর বাবুকে বিয়ে করুন, আমার কোনো আপত্তি নেই। আর সত্যি আমরা কেউ আপনাকে বোঝার চেষ্টা করিনি। আপনার মনের মধ্যে এতটা কষ্ট থাকতে পারে সেটা আমাদেরও ভেবে দেখা উচিত ছিল। চালবাজ না হলে কি আর তোমার মতো কড়া বৌমাকে বশ করা যায়? বলো এবার, কাল আমার বিয়েতে বেনারসির কুচিটা কে ধরে দেবে? পরের দিন ছোট একটা অনুষ্ঠানের মাধ্যমে লাবণ্য দেবী এবং প্রবীর বাবুর বিয়ে হয়। সমাজকে উপেক্ষা করে সুচরিতা এবং তার পরিবার লাবণ্য দেবীর পরিবারে খুবই আনন্দ করে। বিয়ের পর লাবণ্য দেবী তার ছেলে বৌমা মেয়েকে ছেড়ে মোটেই প্রবীর বাবুর বাড়িতে যায় না, বরং প্রবীর বাবু তাদের বাড়িতে এসে থাকে। এতে করে তারা সবাই মিলে এক ছাদের নিচে হাসি খুশি জীবন কাটাতে পারে। অতীশ কুমার খুবই বড়লোক জমিদার বাড়ির ছেলে ছিল। তার বাবা জমিদার হওয়ায় এলাকায় তাদের যথেষ্ট বেশি সম্মান ও নামডাক ছিল। তাই নিয়ে অতীশের বাবা রামচরণ জমিদার বাবুর অহংকার এবং বড়াইয়ের শেষ ছিল না। কিন্তু অতীশ তার বাবার একদম বিপরীত ধরনের ছেলে ছিল। সে খুবই সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করত। সে তার বাবার পরিচয় ছাড়াই নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে চাইতো। একদিন সে একটি কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। আরে, এ কি মুশকিলে পড়লাম রে বাবা। এখানে এতক্ষণ ঘুরছি, একটাও জলের দোকান দেখতে পাচ্ছি না। আর জলের দোকান তো দূরের কথা, একটা অন্য কিছুরও দোকান দেখতে পাচ্ছি না যে যেখানে গিয়ে 1 গ্লাস জল চেয়ে খাই। এভাবে ভাবতে ভাবতে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সে একটা ফুচকাওয়ালাকে দেখতে পেলে খুব খুশি হয়। বাহ, ভালোই জিনিস দেখতে পেলাম। ওই ফুচকাওয়ালার কাছে তো নিশ্চয়ই জল থাকবে, তাই না? কারণ ফুচকা জল ছাড়া তো হয় না। হ্যাঁ, আমি বরং ওর কাছেই গিয়ে একটু জল চাই। এই যে দাদা, আপনি এখানে ফুচকা বিক্রি করছেন তাই না? হ্যাঁ, তো আপনি কি এখানে বিরিয়ানি দেখতে পাচ্ছেন নাকি? যত সব, একে তো বাজার খারাপ, তার উপরে আবার এটা বকাতে চলে আসে। কোথা থেকে যে এরা আসে? আপনি একটু ভদ্রভাবে কথা বলুন, আমার কথাটা শেষ হতে দিন। আগে আমি কি বলছি শুনুন, তারপর না হয় বলবেন। তা আপনি কোন জমিদারের ছেলে শুনি যে আপনাকে ভদ্রতা দেখাতে হবে? যাই হোক, কি হয়েছে বলুন। ফুচকা খাবেন তো? কয় প্লেট দেব? অতীশ যে সত্যি সত্যি জমিদার ছিল সেটা লোকটি জানতো না, আর জানারও কথা নয়। অতীশও তার পরিচয় গোপনই রাখতে চেয়েছিল। ঠিক তখনই তার চোখ সুন্দর দেখতে একটি রেস্টুরেন্টের উপর পড়ে। রেস্টুরেন্টের বাইরে ব্যানারে অনেক বড় বড় ফুচকা ছবি লাগানো ছিল। আরে বাহ, এত বড় বড় ফুচকা, ওয়ার্ল্ড বিগেস্ট ফুচকা। ফুচকারও আলাদা করে রেস্টুরেন্ট হয় নাকি? আমি তো জীবনেই প্রথম দেখলাম। হ্যাঁ, যান না যান,
ওখানে গিয়ে পকেট ফাঁকা করে আসুন। ওর জন্যই তো আমাদের ফুচকার কারবারে মন্দা। না জানি ফুচকায় কি এমন দেয় যে সব লোক ওর দোকানেই ফুচকা খেতে যায়। শুধু ফুচকাওয়ালাই নয়, অতীশেরও বোর্ড দেখে অবাক লাগে, কারণ সেখানে এত রকমের ফুচকার নাম লেখা ছিল যে অতীশ আগে কখনো শোনেওনি। অতীশের জলতৃষ্ণার সঙ্গে সঙ্গে ওই রেস্টুরেন্টে ঢোকার কৌতূহলও অনেকটাই বেড়ে যায়, তাই সে ধীরে ধীরে রেস্টুরেন্টের ভেতরে যায়। তাকে ঢুকতে দেখে তার কাছে একটি সুন্দর দেখতে মেয়ে এসে বলে, বলুন স্যার, আপনার কোন ফুচকা লাগবে? জাপানিজ, চাইনিজ, ইটালিয়ান নাকি ইন্ডিয়ান? সবকটা ফুচকাই বড় বড় পাবেন, একেবারে লুচির মতো সাইজের। আরে দাঁড়ান দাঁড়ান, আমায় একটু ভাবতে দিন। আমি কি ভাবছি কি মালিকের কি আর টাকা লাগানোর জায়গা ছিল না যে এই এলাকায় এত বড় রেস্টুরেন্ট খুলে ফেললো, তাও আবার শুধু ফুচকার? আর সত্যি আমার মাথায় এটাই ঢুকছে না যে এরকম বুদ্ধি মাথায় এলো কিভাবে। ফুচকা যেরকমই হোক, আইডিয়াতে তো আমি প্রশংসা করবই। এটা ভদ্রলোকের নয় বাবু, ভদ্র মহিলার রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টই আমার। আর আপনি যে আইডিয়ার কথা বলছেন, এখানে পৌঁছাতে গিয়ে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, বুঝলেন? তবেই তো লোকের রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার অভ্যাসটাকে আমি রেস্টুরেন্টে আনতে পেরেছি। এবার বলুন, আপনাকে কি ফুচকা দেব? সায়নীর কথা শুনে এবং সেই যে এই হোটেলের কর্ণধার জেনে অতীশ তার ফুচকার প্রতি আরো ইন্টারেস্টেড হয়ে পড়ে এবং সে জল খেতে ঢুকে শেষে 1 প্লেট ইন্ডিয়ান স্পেশাল বড় ফুচকার অর্ডার দেয়। ওরে বাবা, এত বড় ফুচকা মানুষ খায় কি করে? একবারে মুখে ঢোকানো তো সম্ভব নয়। এক কাজ করি, ভেঙে ভেঙে খাই। ওরে বাবা, একটা ফুচকার দাম 100 টাকা। এই বড় ফুচকা খাওয়ার জন্য মেয়েরা এত ভিড় করে আছে। তাই তো। স্যার, আর 1 প্লেট দেব? মানে আপনার যদি ভালো লাগে তাহলে। আরে না না, থাক, লাগবে না। তবে বড় ফুচকা সত্যিই বড় সাইজের, যেটা আমি হয়তো আগে কখনোই দেখিনি। আর এমনিতেও আমি ফুচকা খেতে খুব একটা পছন্দ করি না, বুঝেছেন? স্যার, আমার দোকানে কাস্টমার প্রথমে এসে এটাই বলে, কিন্তু খেতে খেতে কোন দিক থেকে 3-4টে প্লেট খেয়ে ফেলে তারা নিজেও জানে না। আর দেখুন না, আপনারও এটা 3 নাম্বার প্লেট চলছে। সায়নীর কথা শুনে অতীশ অবাক হয়ে যায়। অতীশ সায়নীর কাছে তার লাইফস্টাইল শোনার জন্য অনুরোধ করে। সায়নী তার আগের ঘটনা বলতে থাকে। আসলে সায়নী এই হালি শহরেরই বাসিন্দা ছিল। সে তার বাবা, মা এবং এক ভাইয়ের সঙ্গে বাস করত। সেদিন তার কলেজের রেজাল্ট আউট হয়েছিল, আর তাই সে তার বন্ধু মোহিনীর সঙ্গে বসে বসে আড্ডা দিচ্ছিল। কিরে সায়নী, ভবিষ্যতের কথা কিছু চিন্তা করলি? মানে পরবর্তীতে কি করবি কিছু ভেবে রাখলি, নাকি বিয়ে করে সেটেল হওয়ার চিন্তা ভাবনায় নিয়েছিস? এই শোন, আমি ওসব নিয়ে কিছু ভাবি না, শুধু একটা জিনিসই মাথায় রাখি, উপরওয়ালা যেটা ভাগ্যে রেখেছে সেটাই হবে। আর তুই যখন জিজ্ঞাসাই করলি, তাহলে শোন, আমার তো ইচ্ছা হয় কেউ আমাকে বেশ বড় বড় ফুচকা, মানে অনেক বড় বড় ফুচকা ফ্রিতে খাওয়ালে আমার তো খুবই আনন্দ হবে। এই চল তো গিয়ে ফুচকা খেয়ে আসি, খালি পেটে অনেকক্ষণ পর্যন্ত থাকতেও তো পারি না আমি। দূর বাবা, আমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছি, যার ফুচকা ছাড়া আর কিছুই চিন্তা আসে না। চল তবে, না হলে আবার পরে কোথায় আমাকে দোষ দিবি যে আমার জন্য তোর ফুচকা খাওয়া হয়নি। এই বলে তারা সেখান থেকে কলেজের পাশেরই একটি ফুচকার দোকানে যায়। বলুন ম্যাডাম, আপনাকে কি ফুচকা দেব? মানে ঝাল বেশি দেব না কম? আর জল ফুচকা নাকি দই ফুচকা? দেখুন, জল ফুচকা হোক কিংবা দই ফুচকা, আমার সেটা কোনো ব্যাপার নয়, শুধু ফুচকা বড় হওয়া চাই, বড়। হ্যাঁ হ্যাঁ, বড় বড়ই দিচ্ছি, এই নাও ধরো। আমি কি বললাম আপনি শুনতে পেলেন না? ওই যে ওই বড় বড় ফুচকাগুলো বেছে বেছে দিন, আমার বড় ফুচকা চাই। আরে আরে, আমাকে এত বড় বড় ফুচকা দিচ্ছেন কেন? আমাকে বড় বড় ফুচকা দিতে হবে না, আমার সায়নীর মতো অদ্ভুত ইচ্ছা নেই, ছোট ছোট দিন। এত বড় বড় ফুচকা আমার মুখে ঢুকছে না। আরে আমাকে আরো বড় ফুচকা দিন, এত ছোট ছোট ফুচকা দিচ্ছেন কেন? হাফ টাকা দেবো কিন্তু বলে দিলাম। দেখি ম্যাডাম, হাঁ করুন তো একবার, হাঁ করুন দেখি। কেন হা করতে যাব কেন? হ্যাঁ, আপনার মুখের সাইজটা মেপে নিতাম, তাহলে পরের বার থেকে আপনার মুখের সাইজ অনুযায়ী ফুচকা বানিয়ে রাখতাম। যত সব, এর চেয়ে বড় ফুচকা আমার কাছে কেন, এই পৃথিবীতেও নেই, বুঝেছেন? বাড়ি গিয়ে লুচিতে জল ভরে খান, যান এখান থেকে। হে হে হে, সায়নী তুই এক কাজ কর না, তুই এই ফুচকাওয়ালার সামনে একটা ফুচকার ঠেলা লাগা, তাহলে তোরও নিজের ব্যবসা করা হবে, তোকেও চাকরি করতে হবে না। আর হ্যাঁ, তোর বড় ফুচকা পছন্দ তো, তুই বড় বড় ফুচকা লোককে খাওয়াবি, তাহলে দেখবি তোরই বিক্রি বেশি হবে। হে হে হে।
মোহিনী সেদিন এসব মজা করেই বলেছিল, কিন্তু সায়নীর মাথায় তখন একটা ভালো আইডিয়া আসে। বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সায়নী বাড়িতে বসে বসে ফোন ঘাঁটছিল। ঠিক তখনই তার মা সেখানে এসে বলে, হ্যাঁ রে, তুই এখানে ঘন্টার পর ঘন্টা বসে বসে ফোনে কি দেখিস বলতো? তোর কি আর কাজকর্ম নেই? গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, কোথায় চাকরি বাকরির জন্য চেষ্টা করবি তা নয়। মা তুমি দেখছো না আমি তো কাজই করছি। আমি আসলে নিজের ফুচকার ব্যবসা শুরু করার জন্য একটু পড়াশোনা করছি। কি ফুচকার ব্যবসা? আমি জানতাম তোর খালি মাথায় শয়তান বাসা বাঁধবেই, আর তাই তোর মাথায় এই শয়তানি বুদ্ধিগুলো আসছে। এই বিশু, মুড়ো ছাটাটা নিয়ে আয় তো, একে একটু ঝাড়ফুঁক করি। সায়নীকে তার বাবা মা ও পরিবার বড় ফুচকার ব্যবসা করার জন্য সাপোর্ট করেনি, তাই সে ব্যাংক থেকে লোন নেয় এবং সে কলেজের সামনেই সেই ফুচকাওয়ালা কালুর সঙ্গে কথা বলে তাকে তার সঙ্গে কাজ করার কথা বলে। মোটা টাকা স্যালারি পাবে শুনে ফুচকাওয়ালা তার রেস্টুরেন্টে কাজ করতে রাজি হয়। সে নিজেই দেশ বিদেশের ফুচকার রেসিপি কালুকে দিত এবং কালু ফুচকা বানানোয় পারদর্শী হওয়ায় সে বহু যত্নের সঙ্গেই ফুচকাগুলো বানিয়ে ফেলত। বেশ কয়েক মাসের মধ্যেই তার ফুচকার ব্যবসা ফুলে ফেপে ওঠে, কারণ সেখানকার বেশিরভাগ মেয়েরাই বড় বড় ফুচকা খেতে পছন্দ করত। কিন্তু ফুচকাওয়ালা কালু একদিন তার দোকান থেকে টাকা চুরি করে পালিয়ে যায়। সেদিন থেকে সে একাই তার রেস্টুরেন্টটি চালায়। বুঝলেন, এই হচ্ছে ঘটনা। এভাবেই আমার বড় ফুচকা আমাকে বড় হতে সাহায্য করেছে। কথায় আছে না, স্বপ্ন সবসময় বড় দেখতে হয়, আমিও সেই নীতিতেই বিশ্বাসী। হে হে হে। কিন্তু একজন বিশ্বস্ত কাউকে পেলে খুবই সুবিধা হতো। একা একা সব সামলানো খুব চাপ হয়ে যাচ্ছে জানেন। হ্যাঁ বুঝলাম, আর তাই তো আমি তোমার কাজ ও তোমাকে ভালোবেসে ফেললাম। সরি, মানে আপনি যদি চান আমি আপনার কাজে আপনাকে হেল্প করতে চাই, অথবা আপনার কাছে কাজ করতে চাই বলতে পারেন। অতীশকে দেখে সায়নীর ভালো ছেলে মনে হয় এবং সে তাকে কাজে রেখে নেয়। অতীশ একবারের জন্য তার আসল পরিচয় সায়নীকে জানতে দেয়নি, তবুও সায়নী তাকে পছন্দ করে ফেলে। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। এখন তারা একটা নয় 5-5টা ফুচকার রেস্টুরেন্টের মালিক ছিল। এভাবেই তারা হাসি খুশি বসবাস করতে থাকে।